বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমি এর আগের ক্লাসে তোমাদেরকে বলেছি যে আমার পরবর্তী ক্লাসটা হবে তৃতীয় অধ্যায়, তোমাদের প্রথম পত্রের তৃতীয় অধ্যায়। অধ্যায়ের নাম হচ্ছে কি গতিবিদ্যা। আমি জানি এই অধ্যায়ের সাথে তোমরা আগের থেকে পরিচিত, তোমাদের নবম এবং দশম শ্রেণীতেও গতিবিদ্যার অধ্যায়টা ছিল। এই গতিবিদ্যা অধ্যায়টাকে ইন্টারমিডিয়েটে আরেকটু বড় করে, অর্থাৎ নতুন কিছু টপিকস বা বিষয় যুক্ত করে তোমাদের সামনে উপস্থাপন করা আছে তোমাদের প্রথম পত্র বইয়ের তৃতীয় অধ্যায়ে। তো আমি পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে সব কিছু আলোচনা করবো ইনশাল্লাহ। আমার আজকের যে ক্লাসটা, এই ক্লাসটা মূলত প্রসঙ্গ কাঠামো নিয়ে, জড় প্রসঙ্গ কাঠামো নিয়ে, অজড় প্রসঙ্গ কাঠামো নিয়ে, পরম স্থিতি, পরম গতি আর বেশ কিছু সংজ্ঞা আছে। এই বিষয়গুলো নিয়ে আজকের আমার এই ক্লাসটা। আশা করি আজকের আমার ক্লাসটা যদি তোমরা সবাই মনোযোগ সহকারে শুনো এবং দেখো, আমি যে বিষয়গুলোর কথা বললাম এই বিষয়গুলো সম্পর্কে খুব ভালো ধারণা পাবে ইনশাল্লাহ। তো আসো পর্যায়ক্রমে আমি আলোচনা করি। শুরুতে যে বিষয়টা সেটা হলো কি প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামোটা কি সেই বিষয়টা আমি তোমাকে জানাবো। দেখো সবাই, প্রসঙ্গ কাঠামো বলা হয়েছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়। কোন স্থানাঙ্ক ব্যবস্থা? ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। কোন বিন্দু বা বস্তুর অবস্থান প্রকাশ করার জন্য যে স্থানাঙ্ক ব্যবহার করা হয় বা যে স্থানাঙ্ক নির্দেশ করা হয় তাকে আমরা বলি কি প্রসঙ্গ কাঠামো। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাটা কি তোমরা জানো, আমি আবার একটু বলি। তিনটে অক্ষ থাকবে এক্স, ওয়াই অ্যান্ড জেড। এটা হলো মূল বিন্দু। আমরা এটা ভেক্টর অধ্যায়তেও পড়ছি অবস্থান ভেক্টরের বেলায়। এখানে যদি একটা বিন্দুর অবস্থান বা স্থানাঙ্ক প্রকাশ করি, সেটাকে যদি বলি পি, এই পি বিন্দুর স্থানাঙ্ক হবে এক্স, ওয়াই, জেড। দেখো তিনটা অক্ষ বরাবরের মান থাকবে এক্স, ওয়াই, জেড। এই পি বিন্দুটাকে আমরা বলবো প্রসঙ্গ কাঠামো। আমি আবার যদি সংজ্ঞা বলি, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, একমাত্রিক এক্স, দ্বিমাত্রিক ওয়াই, ত্রিমাত্রিক জেড। অর্থাৎ ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো বিন্দুর অবস্থান প্রকাশ করার জন্য যে অবস্থাটা বা বিন্দুটা নির্দেশ করা হয় সেটার নামই হচ্ছে প্রসঙ্গ কাঠামো। আশা করি এই প্রসঙ্গ কাঠামো সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা না। এখন আসো প্রসঙ্গ কাঠামো কত প্রকার। প্রসঙ্গ কাঠামো হচ্ছে দুই প্রকার। একটা হলো জড় প্রসঙ্গ কাঠামো আর একটা হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো। এটাকে খুব সহজভাবে আমি বলতে পারবো, জড় প্রসঙ্গ কাঠামো আর একটা হচ্ছে কি অজড় প্রসঙ্গ কাঠামো। একটা জড় আর একটা হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো। হ্যাঁ, বলছে যে সকল প্রসঙ্গ কাঠামোতে জড়তার সূত্র অর্থাৎ নিউটনের গতির সূত্র প্রয়োগ করা যায় বা মেনে চলে, সে সকল প্রসঙ্গ কাঠামোকে আমি বলবো জড় প্রসঙ্গ কাঠামো। আর যে সকল প্রসঙ্গ কাঠামোতে জড়তার সূত্র বা নিউটনের গতির সূত্র মেনে চলে না বা প্রয়োগ করা যায় না, সেটাকে বলা হবে অজড় প্রসঙ্গ কাঠামো। দেখো খুব সহজে হচ্ছে এটা, যে শুরুতে আমি বলবো প্রসঙ্গ কাঠামো কাকে বলে, তারপরে ইহা কত প্রকার ও কি কি আমি স্পষ্ট বলে দিলাম। দেখো প্রসঙ্গ কাঠামো কত প্রকার এবং কি কি এটা আমাদের শেখা হয়ে গেল। আমি বলছি আজকে আমার ক্লাসটাই হচ্ছে এই সংজ্ঞা বেস, অর্থাৎ
আমরা এই ক্লাসে বেশ কিছু সংজ্ঞা জানব, বেশ কিছু সংজ্ঞা সম্পর্কে আলোচনা করব বা ওগুলা বোঝার চেষ্টা করব। তো চলে যাই এবার আমি স্থিতি বা গতি। স্থিতি বা কি? গতি। তাহলে আমি শুরুতেই বলবো স্থিতি বা গতির ক্ষেত্রে পরম স্থিতি বা পরম গতি। পরম স্থিতি বা পরম গতি। পরম মানে কি? পরম মানে কি? পরম মানে হচ্ছে আসল, সত্যি, অ্যাকুরেট যেটা সেটা। তো পরম স্থিতি, স্থিতি বলতে আমরা সাধারণত স্থির বিষয়টাকে বুঝছি। তাহলে পরম স্থিতি মানে কি? সত্যি সত্যি স্থির। একটাবার চিন্তা করে দেখো, পৃথিবীতে কি কোনো কিছু সত্যি সত্যি স্থির আছে? নাই। কেন নাই? তোমরা জানো পৃথিবী হচ্ছে গতিশীল, অর্থাৎ পৃথিবী প্রতিনিয়ত সূর্যের চারপাশে ঘুরে। তাহলে যখন পৃথিবী গতিশীল, তাহলে এই পৃথিবীর মধ্যে বা পৃথিবীর পৃষ্ঠে কোনো কিছু তো স্থির না। পৃথিবী গতিশীল হলে পৃথিবীর পৃষ্ঠে বা পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব গতিশীল। অতএব আমি পরম স্থিতি বা সত্যি সত্যি স্থির কোনো কিছু পাবো না। তাহলে যেটা পাই সেটা কি? আমরা বলবো সেটা হলো আপেক্ষিক। আপেক্ষিক কথাটার অর্থ হচ্ছে মনে হওয়া বা মনে করা বা তুলনা করা, এই অর্থেও আমরা বলে থাকি। আপেক্ষিক কথার অর্থ হচ্ছে কি? মনে হওয়া, মনে করা বা তুলনা করা। তাহলে আমরা যে স্থির বলি বা স্থির চিন্তা করি, সেটা শুধু কি আমরা ওটা মনে করতে পারি, কিন্তু সত্যি সত্যি স্থির বলতে পৃথিবীতে কোনো কিছু নাই। তাহলে পরম স্থিতি বলতে বোঝায় যে একদম স্থির, সত্যি স্থির, সেটাকে আমরা বলি পরম স্থিতি। তাহলে স্থিতি বলতে কি বোঝায়? শুধু স্থিতি? শুধু স্থিতি বলতে বোঝায় কোনো একটি স্থির বস্তুর সাপেক্ষে একটা বস্তুকে যদি আমি স্থির চিন্তা করি, তাহলে সেটাকে আমি বলবো কি? স্থিতি বা স্থির। যেমন আমি এখানে দাঁড়ায় আছি, এখানে আছে বোর্ড, এই বোর্ডের সাপেক্ষে আমি কিন্তু কি? স্থির বা স্থিতি। আমি এখান থেকে হাঁটছি, তার মানে আমি গতিশীল। কার সাপেক্ষে? এই বোর্ডের সাপেক্ষে গতিশীল। তাহলে আমি কোনো কিছুর সাপেক্ষে যখন একটা বস্তুকে স্থির ধরবো, সেটাকে আমরা বলবো কি? স্থিতি। এবং গতি যদি বলি তাও তাই, একই কথায় পরম গতি। পরম গতি এর অর্থ কি? সত্যি সত্যি গতি। এ কথাও আমি ওটাই বলবো, পৃথিবীতে যত রকম গতি আছে সবই হচ্ছে কি? আপেক্ষিক। কেন? আমরা তো দেখতেছি বা বুঝতেছি বা জানতেছি পৃথিবী নিজেই গতিশীল। তাহলে তার মধ্যে যদি আবার গতিশীল চিন্তা করি, এটাও তো তাই মনে হওয়া বা চিন্তা করা, এটাও হচ্ছে কি? ওই আপেক্ষিক গতি। তাই পরম গতি বলতেও কোনো কিছু নাই, পরম স্থিতি বলতেও কোনো কিছু নাই। যা কিছু আছে তা কি? সবই হচ্ছে আপেক্ষিক। আর আপেক্ষিক বেগ বা আপেক্ষিক গতি বা আপেক্ষিক স্থিতি এগুলা কি? এগুলা হচ্ছে শুধু একটার সাপেক্ষে আর একটাকে চিন্তা করা, আরেকটাকে কল্পনা করা, ওটার নামই হচ্ছে কি? আপেক্ষিক। তো এই পরম গতি পরম স্থিতি থেকে খ নম্বরে একটা প্রশ্ন হয়, এভাবে বলা হয় যে এই মহাবিশ্বের সকল গতি আপেক্ষিক, সকল স্থিতি আপেক্ষিক, কোনো গতি বা স্থিতি পরম নয়। কথাটা আমি আবার বলি, এই মহাবিশ্বের সকল গতি আপেক্ষিক, সকল স্থিতি আপেক্ষিক, কোনো গতি বা স্থিতি পরম নয়। আমরা ব্যাখ্যা করব এইভাবে, আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো দ্বারা এই খ নম্বরের প্রশ্নটা ব্যাখ্যা করবে ইনশাল্লাহ, আমি আশা করি। তাহলে আমি পরম গতি, পরম স্থিতি, আপেক্ষিক গতি, আপেক্ষিক স্থিতি বিষয়গুলো বোঝানোর চেষ্টা করেছি। এবার আমি চলে যাব কোথায়? এবার আরো কিছু সংজ্ঞার দিকে চলে যাব। যদি বলি, দেখো
এই গতি আবার কয়েক প্রকার আছে। গতি কত প্রকার? গতি আছে হলো, এক নাম্বার যদি বলি সরল রৈখিক গতি, সরল রৈখিক গতি। দুই নাম্বার যদি বলি ঘূর্ণন গতি, ঘূর্ণন গতি। তিন নাম্বার যদি বলি পর্যায়বৃত্ত গতি, পর্যায়বৃত্ত গতি। চার নাম্বার যদি বলি স্পন্দন গতি, স্পন্দন গতি। আমি একটা একটা করে বর্ণনা করি। সরল রৈখিক, সরল রেখা বরাবর কোনো বস্তু যদি চলতে থাকে তাহলে তার গতিকে আমরা বলি সরল রৈখিক গতি। সরল রেখা বরাবর যদি কোনো বস্তু চলতে থাকে তাহলে তাকে আমরা বলি কি? সরল রৈখিক গতি। যে কোনো গতি হতে পারে, একটি গাড়ি, মোটর সাইকেল, যে কোনো একটা বস্তু যদি সরল রেখা বরাবর চলে তাহলে তার গতিকে আমরা বলি কি? সরল রৈখিক গতি। এবার আসুন ঘূর্ণন গতি। কোনো একটি বস্তু যদি বৃত্তাকার পথে একটা অক্ষকে কেন্দ্র করে ঘুরতে থাকে তাহলে তাকে আমরা বলি কি? ঘূর্ণন গতি। যেমন যদি আমি বলি পাখা ঘুরে, পাখার গতি। ঘড়ির কাঁটা, ঘড়ির মিনিটের কাঁটা, ঘন্টার কাঁটা, সেকেন্ডের কাঁটা, এগুলোতে একটা নির্দিষ্ট অক্ষকে কেন্দ্র করে তার চারপাশে ঘুরে, তাহলে এটাকেও বলবো কি? ঘূর্ণন গতি। পর্যায়বৃত্ত গতি, এটা এমন একটা গতি যে কোনো একটা, এটাও বৃত্তাকার পথের মতোই হবে, যে একটা কোনো একটি বস্তু নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে একটা বিন্দুকে বারবার অতিক্রম করে, তাহলে বস্তু কণার ওই গতিকেই বলবো কি? পর্যায়বৃত্ত গতি। আমি আবার বলি, তোমরা বইয়ের সাথে মিলিয়ে নিবে। কোনো একটি বস্তু কণা যদি নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে কোনো একটা বিন্দুকে বারবার অতিক্রম করে তাহলে সেই বস্তু কণার গতিকে আমরা বলবো পর্যায়বৃত্ত গতি। এটা হতে পারে কি? আমি দেখলাম একটা বই, এটা হতে পারে সূর্যের চারপাশে পৃথিবীর গতি। এটাকে বলা হয়েছে কি? পর্যায়বৃত্ত গতি। 365 দিন পর পর সূর্যের চারপাশে পৃথিবী একবার ঘুরে আসছে, এটাকে আমরা কি বলতে পারি? পর্যায়বৃত্ত গতি বলতে পারি। পর্যায়বৃত্ত গতিকে আবার যদিও আমরা জানি দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো স্থানিক আর একটা হচ্ছে কি? কালিক। একটা স্থান নির্দেশ করতেছে আর একটা কাল নির্দেশ করতেছে। আমি ঘড়ির কাঁটার গতি বলছি, সেটাও কিন্তু পর্যায়বৃত্ত গতির মধ্যেই পড়ে। ঘূর্ণন গতি এক প্রকার পর্যায়বৃত্ত গতির মধ্যেই পড়ে। এরপরে আসো কি? স্পন্দন গতি। স্পন্দন গতি, স্পন্দন গতি ঢেউয়ের মতো যেটা, কাকে বলে? বলছে যদি কোনো বস্তু কণার গতি এমন হয় যে এর গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর, না, যদি কোনো বস্তু কণার গতি এমন হয় যে এর পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে, বাকি অর্ধেক সময় পূর্ব গতির বিপরীত দিকে চলে, তাহলে বস্তু কণার এই গতিকে বলা হয় স্পন্দন গতি। স্পন্দন গতির উদাহরণ যদি বলি, একটা সরল দোলক দেখছো? সরল দোলক, একটা সরল দোলককে এভাবে টেনে নিয়ে যদি ছেড়ে দাও, যাবে আবার আসবে, তাহলে অর্ধেক সময়ে যাচ্ছে আর অর্ধেক সময়ে ফিরে আসছে, দুইটা মিলে হচ্ছে একটা স্পন্দন, একটা দোলন, একটা ঘূর্ণন, যে কোনোভাবে বলি না কেন। তাহলে আমি কি স্পন্দন গতির বিষয়টা বুঝাইতে পারছি? আমি আর একবার বলি, যদি কোনো বস্তু কণার গতি এমন হয় যে পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে, বাকি অর্ধেক সময় পূর্ব গতির বিপরীত দিকে হয়, এই ধরনের গতিকে বলা হয় কি? স্পন্দন গতি। তাহলে আমি গতি সম্পর্কে যতটুকু সম্ভব ধারণা দেওয়ার চেষ্টা করলাম, তোমরা বইয়ের সাথে মিলিয়ে নিবে ইনশাল্লাহ, আশা করি। তাহলে গতি হচ্ছে কয় প্রকার? 4 প্রকার। সরল রৈখিক গতি, ঘূর্ণন গতি, পর্যায়বৃত্ত গতি এবং কি? স্পন্দন গতি। এবার আসো অন্য বিষয়ে যাই, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে দূরত্ব। সেটা হচ্ছে কি বলো? দূরত্ব।
দূরত্ব কাকে বলে? দূরত্ব মানে দূরত্ব। আমি যদি দূরত্বের সংজ্ঞা বলতে বলি তাহলে তোমরা বলবা দূরত্ব, বুঝি এরকম পথ, একটা পথ বুঝাইতে দূরত্ব বোঝাবো, কিন্তু দূরত্বের সংজ্ঞাটা হয় কিরকম? কোনো একটি গতিশীল বস্তুকণা যে পথ অতিক্রম করে তাকেই বলা হয় কি? দূরত্ব। তাকে কি বলা হয়? দূরত্ব। এখন যদি আরেকটা জিনিস বলি, দূরত্বের সাথে যেটা মিল আছে, তোমরা যারা সাধারণত আলাদা করতে পারো না, দুইটা জিনিস একই মনে হয়, দূরত্ব আর সরণ একই মনে হয়, কিন্তু এখানে এক না, এখানে একটা বিশাল পার্থক্য আছে। সেই পার্থক্যটা তোমাদের দেখাই দিই। দেখো, আমি দূরত্ব বলছি গতিশীল কোনো বস্তুকণার অতিক্রান্ত দূরত্ব বা অতিক্রম করা দূরত্বকে বলি কি? দূরত্ব। যে পথ অতিক্রম করে সেটাকেই বলি কি? দূরত্ব। আর সরণের কথা যদি বলি, কোনো নির্দিষ্ট দিকে একটি গতিশীল কণা যে পথ অতিক্রম করে তাকে বলা হয় কি? সরণ। তোমরা কি আমার কথায় বুঝতে পারছো দূরত্ব আর সরণের পার্থক্যটা কি? হ্যাঁ, দূরত্বের কথার ক্ষেত্রে আমি বুঝলাম এখানে নির্দিষ্ট কোনো দিক ছিল না, কিন্তু আমি যখন সরণের কথা বললাম সেখানে নির্দিষ্ট দিক উল্লেখ আছে। এই জন্যই দূরত্ব একটা কি রাশি? স্কেলার রাশি। অপরপক্ষে সরণ একটা কি রাশি? ভেক্টর রাশি। বুঝতে পারছো কি? দূরত্বের একক কি? মিটার। সরণের একক কি? মিটার। তাহলে দুইটার একক কি? মিটার। কিন্তু একটা স্কেলার রাশি আর একটা হচ্ছে কি? ভেক্টর রাশি। আমি আশা করি তোমরা দূরত্ব এবং সরণের পার্থক্যটা বুঝতে পেরেছো। একটা হলো স্কেলার রাশি আর একটা হচ্ছে কি? ভেক্টর রাশি। এই দূরত্বের এসআই একক বা এমকেএস একক হচ্ছে মিটার, সিজিএস একক হচ্ছে কি? সেন্টিমিটার। এটারও তাই, সেন্টিমিটার। এফপিএস একক হচ্ছে কি? ফুট। এফকেএস একক হচ্ছে ফুট। দুইটার এককই কি? ফুট। তাহলে কখনো সেন্টিমিটার, কখনো মিটার, কখনো ফুট। এটা এককের উপর নির্ভর করে কোন একক ব্যবহার করছি, এমকেএস, সিজিএস না এফপিএস। তা আমি আশা করি তোমরা সবাই দূরত্ব এবং সরণকে আলাদা করতে পারবে। একটাই ক্ষেত্রে আলাদা, একটার দিক আছে আর একটার কি? দিক নাই। এবার আসো এরপরের কথা যদি বলি, কি আছে এরপরের কথা যদি বলি, দূরত্ব থেকে হয় দ্রুতি। দূরত্ব থেকে হয় কি? দ্রুতি। আর সরণ থেকে হয় কি? বেগ। পাশাপাশি লিখে রাখছি দুটো। দূরত্বের হারকে বলবো কি? দ্রুতি। অর্থাৎ দ্রুতি সমান আমি লিখব দূরত্ব ভাগ সময়। কোনো কিছুকে সময় দ্বারা ভাগ করলে সেটা হয় হার। তাহলে দ্রুতি সমান লেখা যায় দূরত্ব ভাগ সময়। এটার একক হচ্ছে এমএস ইনভার্স 1। ভালো করে খেয়াল করে দেখো, দূরত্ব যেহেতু স্কেলার রাশি, এই দূরত্বও হচ্ছে কি? স্কেলার রাশি। অপরপক্ষে বেগ হচ্ছে কি? সরণের হার। সরণের হারকে বলা হয় কি? বেগ। তাহলে সরণ কি সময় দ্বারা ভাগ করলে সরণের হার বোঝায়। এটার একক হচ্ছে কি? এমএস ইনভার্স 1। দেখো কত সহজ। সরণ যেহেতু ভেক্টর রাশি, বেগও হচ্ছে কি? ভেক্টর রাশি। সরণ ভেক্টর রাশি, বেগও ভেক্টর রাশি। দূরত্ব স্কেলার রাশি, দ্রুতিও কি? স্কেলার রাশি। এক্ষেত্রেও কিন্তু আমি দ্রুতি আর বেগের পার্থক্যটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। একটা স্কেলার রাশি আর একটা কি? ভেক্টর রাশি। দ্রুতির কোনো নির্দিষ্ট দিক নাই, অপরপক্ষে বেগের একটা নির্দিষ্ট দিক আছে। এজন্য দ্রুতি এবং বেগের পার্থক্যটা হচ্ছে এই যে একটা স্কেলার রাশি আর একটা হচ্ছে কি? ভেক্টর রাশি। তাহলে আমি দেখলাম এই বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয়, সরণকে এস দ্বারা প্রকাশ করা হয়, আর টি দ্বারা প্রকাশ করা হয়। সরণ একটা ভেক্টর রাশি, বেগ একটা কি? ভেক্টর রাশি। তো এই বেগ আবার দুই প্রকার, একটা সমবেগ আর একটা হচ্ছে কি? অসমবেগ। যদি বেগটা সব সময় সমান থাকে তাহলে সেটাকে আমরা বলবো কি? সমবেগ। আর যদি বেগটা সময়ের সাথে পরিবর্তন হয় তাহলে সেটাকে আমরা বলবো কি?
অসম বেগ। আরেকটা বেগ আছে, সেটা হলো কি গড় বেগ। আরেকটা বেগ আছে, সেটা হচ্ছে কি বলতো গড় বেগ। গড় বেগ কাকে বলে? যদি দুইটা বেগ থাকে, একটা আদি বেগ আর একটা শেষ বেগ, এই আদি বেগ এবং শেষ বেগকে যোগ করে 2 দ্বারা ভাগ করলে যা হবে সেটাকে আমরা বলবো কি গড় বেগ। সেটাকে আমি বলবো কি বলবো বলো? গড় বেগ। সেটাকে কি বলবো? গড় বেগ। গড় বেগকে ভি ভার দ্বারা প্রকাশ করা হয়, ভি ভার। তাহলে এটা হচ্ছে কি গড় বেগ। একইভাবে কিন্তু গড় দ্রুতিও আছে। গড় দ্রুতি, গড় দ্রুতি কি দ্বারা প্রকাশ করবে? ভি ভার দ্বারা প্রকাশ করা হবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো কি মোট অতিক্রান্ত দূরত্ব। মোট কি অতিক্রান্ত দূরত্ব। মোট অতিক্রান্ত দূরত্বকে মোট সময় দ্বারা কি করব? ভাগ করব। যে ভাগ করলে যা পাওয়া যাবে সেটার নাম হবে গড় দ্রুতি। তাহলে গড় বেগ, গড় দ্রুতি বিষয়টা আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এবার আসো ত্বরণ। ত্বরণ কাকে বলে? ত্বরণ কাকে বলে? তো আমরা যদি বলি সময়ের সাথে অসম বেগের পরিবর্তনের হারকেই ত্বরণ বলা হয়। সময়ের সাথে কি অসম বেগের পরিবর্তনের হারকেই ত্বরণ বলা হয়। ত্বরণ বলা হয়। সময়ের সাথে অসম বেগের পরিবর্তনের হারকে কি ত্বরণ বলা হয়। তাহলে ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়, এ সমান কি ভি মাইনাস ভি নট ডিভাইডেড কি টি। ভি হলো কি শেষ বেগ আর ভি নট হচ্ছে কি আদি বেগ। তার মানে ভি মাইনাস ভি নট দ্বারা বেগের পরিবর্তন বোঝানো হয়েছে, সময় দ্বারা ভাগ করছে। তাহলে বেগ পরিবর্তনের হারকেই কি ত্বরণ বলা হয়। ত্বরণ একটা কি রাশি? ভেক্টর রাশি। ত্বরণ একটা কি রাশি? ভেক্টর রাশি। ত্বরণের একক কি? ms ইনভার্স 2, কারণ বেগের একক হচ্ছে ms ইনভার্স 1, তাকে আবার সময় দ্বারা ভাগ করলে আমি পাই কি ms ইনভার্স 2। ইনশাআল্লাহ আমরা সবাই পারবো। ঠিক একইভাবে ত্বরণ 2 প্রকার, সমত্বরণ অসমত্বরণ। একটা সমত্বরণ আর একটা কি অসমত্বরণ। এখন আরেকটা নতুন সংজ্ঞা পাবে তোমরা, যেমন তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক ত্বরণ, তাৎক্ষণিক দ্রুতি। আমি 3টা বললাম, তাৎক্ষণিক দ্রুতি, তাৎক্ষণিক কি দ্রুতি। 2 নম্বর হলো তাৎক্ষণিক কি বেগ, তাৎক্ষণিক বেগ। 3 নম্বর হচ্ছে কি তাৎক্ষণিক ত্বরণ। একটা সংজ্ঞা বললেই তোমরা বাকি 2টা পারবে ইনশাআল্লাহ। কি আমি বলবো? হ্যাঁ বলি। তাৎক্ষণিক দ্রুতি কাকে বলে? এমনি দ্রুতির সংজ্ঞা যেটা, ওটাই হচ্ছে কি তাৎক্ষণিক দ্রুতির সংজ্ঞা। পার্থক্য কোথায় জানো? পার্থক্যটা হচ্ছে শুধু একটা কথায় অ্যাড করে দিবা, সময় ব্যবধান খুবই ক্ষুদ্র হলে, সময় ব্যবধান খুবই ক্ষুদ্র হলে বা সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে, সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে দূরত্বের হারকেই তাৎক্ষণিক দ্রুতি বলা হয়। দূরত্বের হারকেই তাৎক্ষণিক দ্রুতি বলা হয়। তাৎক্ষণিক বেগ কাকে বলে? সময় ব্যবধান খুবই কম হলে, অর্থাৎ শূন্যের কাছাকাছি হলে সরণের হারকেই তাৎক্ষণিক বেগ বলা হয়। তাৎক্ষণিক ত্বরণ সময় ব্যবধান খুবই কম হলে, অর্থাৎ শূন্যের কাছাকাছি হলে অসমবেগের পরিবর্তনের হারকেই তাৎক্ষণিক ত্বরণ বলা হয়। দেখো আমি কিন্তু অনেকগুলো সংজ্ঞা নিয়ে আজকে আলোচনা করলাম, অনেকগুলো সংজ্ঞা নিয়ে। তো আমি মনে হয় আজকে এ পর্যন্তই শেষ করতে চাচ্ছি, আর আগাইতে চাইছি না। তো পরবর্তী ক্লাসে এই বেগ সংক্রান্ত, ত্বরণ সংক্রান্ত, সরণ সংক্রান্ত, গড় বেগ সংক্রান্ত গতির যে সমীকরণগুলো আছে, আমি আল্লাহ বাসা রাখলে এই সমীকরণগুলো নিয়ে আলোচনা করব। পাশাপাশি নিক্ষিপ্ত বস্তু, পরন্ত বস্তু, এদের সমীকরণগুলো নিয়েও আলোচনা করব, যে সমীকরণগুলো দিয়ে তোমরা গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। আমার আজকের ক্লাসটাই ছিল সংজ্ঞা বেস, অর্থাৎ সংজ্ঞাগুলোকে কেন্দ্র করে, সংজ্ঞাগুলোকে নিয়ে।
আমি আশা করব আজকে যে সংজ্ঞাগুলো পড়াইলাম, যে বিষয়গুলো পড়াইলাম, তোমরা খুব মনোযোগ সহকারে এই বিষয়গুলো পড়বে এবং পাশাপাশি নোট করার চেষ্টা করবে। যে কতগুলো সংজ্ঞা পড়াইছি প্রত্যেকটা সংজ্ঞা ধরে ধরে তোমরা নোট করবে। আমাকে বাড়ির কাজ হিসেবে তোমরা এই সংজ্ঞাগুলোর নোট দেখাবে। যদি প্রয়োজন হয় আমার আলোচনা সহ তুমি বইয়ের সহায়তাও নিতে পারো। বইয়ের সহায়তা নিয়ে হলেও এই সংজ্ঞাগুলো একদম ক্লিয়ারলি খাতায় লিখে আমাকে দেখাবে। ইনশাল্লাহ পারবে তো সবাই? অবশ্যই পারবে। তো ভালো থাকো সবাই, পরবর্তী ক্লাসে দেখা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।